ওকে, তো তৃতীয় অধ্যায় আমাদের যে দুইটা অংশ আছে, ওইটার মধ্যে তোমাদের এই যে সংখ্যা পদ্ধতি যে পার্টটা, সেটা তো তোমরা পরীক্ষা দিয়ে ফেলছো, একটু রিভাইসও হয়েছে। তো আমাদের যে পরের পার্টটা আমরা সেকেন্ড টার্মে পড়ছিলাম, যে বুলিয়ান অ্যালজেব্রা যে পার্টটা, লজিক সার্কিটের যে পার্টটা, সেই পার্টটা হচ্ছে আমাদেরকে আবার রিভাইজ করা লাগবে। তো সেখান থেকে বেশ কিছু টপিক আমাদের বাকি আছে। তো একটু মনে করে দেখো, বুলিয়ান অ্যালজেব্রায় তোমরা কি কি পড়ছিলা, তোমাদের মনে আছে নাকি? আমি একটু কয়েকটা নাম বলি, যেমন লজিক সার্কিট, লজিক গেট পড়ছিলা, মৌলিক লজিক গেট, যৌগিক লজিক গেট, এন্ড গেট, অর গেট, ম্যাম নট আসসালামু গেট। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আহ, ভালো আছেন? হ্যাঁ, আছি ভালো, আলহামদুলিল্লাহ। আশা করি তোমরাও ভালো আছো। আজকে একটু দেরি হয়ে গেছে বিধায় আমি পড়া স্টার্ট করে দিছি। জয়েন হয়ে যাও, মিউট ওকে, হয়ে যাও। সমস্যা নেই। ওকে, তো আমরা লজিক গেটের পড়ালেখাগুলো করছিলাম, এন্ড অর নট গেট, তারপরে সার্বজনীন গেট, ন্যান্ড নর, তারপরে বিশেষ গেট, এক্সর এক্সনর, এগুলার পরিচিতি, এগুলার সত্যক সারণী, তারপরে দেখতে কেমন হয়, এগুলা দিয়ে লজিক সার্কিট গঠন করা, এগুলো আমরা পড়ছিলাম। ওকে, তো ওই যে লজিক গেট গুলা, ওই লজিক গেট গুলো দিয়ে ডিজিটাল সার্কিটে বা ডিজিটাল ডিভাইসে যে সকল বর্তনী তৈরি করা হয়, ওই বর্তনীগুলো, কয়েকটা বর্তনী নিয়ে আমাদের বইতে পড়ালেখা আছে। তো তার মধ্যে কিছু বর্তনীর নাম হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট। ঠিক আছে, লজিক সার্কিট, যে সার্কিট গুলো আমরা কতগুলো লজিক গেটের সমন্বয়ে তৈরি করে থাকি, গঠন করে থাকি। তো ওই লজিক সার্কিট গুলোর কয়েকটার বর্ণনা আমাদের তৃতীয় অধ্যায়ের লাস্টের দিকে আছে। এই লজিক সার্কিট গুলোর বর্ণনা আমরা আজকে একটু একটা সার্কিটের সম্পর্কে জানতে পারি নাকি দেখি। হ্যাঁ, মাঝখান থেকে তোমাদেরকে কিছু প্রশ্ন করবো, আগে পড়াটা মনে রাখছো কিনা না রাখছো সেটা যাচাই করার জন্য। তো লজিক সার্কিট মানে ডিজিটাল ডিভাইস বা কম্পিউটারের সিপিইউ তে, মানে মোট কথা যেখানে সার্কিটরি আছে, বর্তনী আছে, তো সেখানে কয় ধরনের সার্কিট ব্যবহার হয় প্রথমে আমরা সেটা একটু জানা লাগবে। তো ডিজিটাল লজিক সার্কিট, তোমাদেরকে একটু বলে রাখি, সার্কিট কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে ইলেকট্রিক সার্কিট আর একটা হচ্ছে লজিক সার্কিট। খেয়াল করো, তোমরা ফিজিক্সে যে বর্তনীগুলো দেখো পদার্থবিজ্ঞান পড়ার সময়, ওইগুলো হইতেছে ইলেকট্রিক সার্কিট, যেখানে রোধ থাকে, ভোল্টেজ ভোল্ট মিটার থাকে, অ্যামিটার থাকে, ইত্যাদি ইত্যাদি, ওগুলো হচ্ছে ইলেকট্রিক সার্কিট। আর এইখানে তোমরা যে সার্কিট গুলা পড়তেছো সেগুলো হচ্ছে লজিক সার্কিট। তো দুইটাকে গোলাই ফেলবা না, সার্কিট যখন বলবে দুইটাকে সেম টাইপের সার্কিট মনে করবা না। আমরা এখানে আইসিটির মধ্যে হচ্ছে লজিক সার্কিট নিয়ে কথা বলতেছি, যারা লজিক্যালি কাজ করবে, ইনপুট আউটপুটের ভিত্তিতে কাজ করবে। তো যাই হোক, এই ডিজিটাল যন্ত্রগুলো লজিক সার্কিটকে, যেগুলো লজিক গেটের সমন্বয়ে তৈরি করা হয়, তাদেরকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। এখানে তোমাদের সামনে স্লাইডে যে দুইটা নাম দেখা যাচ্ছে, এগুলাকে একদম ঠোঁটস্থ মুখস্থর মতো মনে রাখবা। ডিজিটাল সার্কিটে দুই ধরনের, ডিজিটাল যন্ত্রে দুই ধরনের সার্কিট ব্যবহার হয়। এক নাম্বারটাকে বলতেছে কম্বিনেশনাল লজিক সার্কিট, আরেক ধরনের সার্কিট আছে যেটাকে বলতেছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। কার্য পদ্ধতির মধ্যে হালকা বেশ কমাচ্ছে, বেশ কমাচ্ছে, এমনিতে দুটোই প্রায় সেম ক্যাটাগরিরই কাজ করে, বাট গঠনগত দিক থেকে কিছুটা ডিফারেন্স আছে। তো কম্বিনেশনাল লজিক সার্কিট, যেটাকে বাংলায় সমবায় বর্তনীও বলে, সমবায় লজিক বর্তনী। তোমরা ইলেকট্রিক বর্তনীতেও কিন্তু বর্তনীর সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায়, এরকম নামধাম গুলা পড়বা। তো এখানেও নামটা এরকম, বাংলা নামটা হচ্ছে সমবায় লজিক সার্কিট বা সমন্বিত লজিক সার্কিট। আর সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, এটার আসলে সুন্দর কোনো বাংলা নাই, এটাকে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটই বলে। তো এই দুইটা পড়া নিয়ে দেখা যাক, এই দুই ধরনের লজিক সার্কিট নিয়ে আমাদেরকে পড়তে হবে। তো প্রথমে আসো, কম্বিনেশনাল লজিক সার্কিট কিরকম। কম্বিনেশন ওয়ার্ডটার দিকে খেয়াল করো। কম্বিনেশন, আমরা কম্বিনেশন বলতে কি বুঝি? কম্বিনেশন বলতে আমরা বুঝি যে যখন ওইখানে, মানে একটা জায়গায় যখন একাধিক কোনো কিছুর সমন্বয় ঘটে, তখন ওইটাকে আমরা সমবায় বা কম্বিনেশন বলি, সমন্বিত বর্তনী বলি। তো সংজ্ঞাটা এরকম যে যখন আমরা কতগুলো লজিক গেটের সমন্বয়ে, সংজ্ঞাটা খেয়াল করবে, লজিক গেটের সমন্বয়ে। লজিক গেট কারা? লজিক গেট হচ্ছে ওই যে এন্ড গেট, অর গেট, নট গেট, ন্যান্ড গেট, নর গেট, এক্সর গেট, এক্সনর গেট, এইরকম কিছু লজিক গেট গুলোকে সমন্বিত করে আমরা যখন নির্দিষ্ট ইনপুটের ভিত্তিতে একটা নির্দিষ্ট লজিক্যাল আউটপুট প্রদান করতে পারবে এমন কিছু সার্কিট আমরা যখন বানাবো, তখন ওই সার্কিট গুলাকে কম্বিনেশনাল লজিক সার্কিট বলবে। জাস্ট কতগুলো লজিক গেট থাকবে, ওই গেট গুলোকে একটার সাথে আরেকটাকে কানেক্টেড করে সমন্বিত করা হবে, আর তারা ইনপুট নিতে পারবে, আর ওই ইনপুটের সাপেক্ষে ওরা আউটপুট দিতে পারবে।
নির্দিষ্ট সংখ্যক ইনপুট নিবে, ওই ইনপুটের সাপেক্ষে আউটপুট দিতে পারবে। এই ধরনের সার্কিটকে সমন্বিত লজিক সার্কিট বা কম্বিনেশনাল সার্কিট বলে। তো কম্বিনেশনাল সার্কিট কয়েক ধরনের আছে, কয়েকটা নাম লেখা আছে, ঠিক আছে? নামগুলো খেয়াল করো সাইডে। কম্বিনেশনাল লজিক সার্কিটের উদাহরণগুলা এমসিকিউ তে প্রচুর আসে, তাই কোনটা কম্বিনেশনাল সার্কিট আর কোনটা সিকোয়েন্সিয়াল সার্কিট ভালো করে মনে রাখতে হবে। এখান থেকে একটা এমসিকিউ পাবা। তো নামগুলো হচ্ছে এরকম: অ্যাডার সার্কিট। অ্যাডার বাংলায় লেখা হয়েছে বিধায় তোমরা এই শব্দটার হয়তো মিনিং বুঝবা না। অ্যাড, এটা এডিশন থেকে অ্যাড আসছে, অ্যাড থেকে অ্যাডার সার্কিট হয়েছে, মানে যোগের বর্তনী। সাবট্রাক্টর, সাবট্রাক্টর মানে হচ্ছে ওই বিয়োগ করতে সক্ষম এরকম বর্তনী। মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এনকোডার, ডিকোডার। নামগুলো শুনে বেশ কঠিন মনে হয়, আসলে তোমাদের লেভেলে বেশি কঠিন সার্কিট গুলো নাই, সহজ সহজ সার্কিট গুলাই আছে। তো এই সার্কিট গুলোর মধ্যে সিলেবাসে আছে এই যেগুলোর উদাহরণ আমি এখানে দিলাম, তিনটা সার্কিট সম্পর্কে আমাদেরকে পড়া লাগবে। সেটা হচ্ছে অ্যাডার সার্কিট একটা, দেখে থাকবা সেকেন্ড টার্মে তোমাদের প্রশ্ন চলে আসছিল অ্যাডার সার্কিট থেকে। তারপরে হচ্ছে এনকোডার সার্কিট, তারপরে হচ্ছে ডিকোডার সার্কিট। এই তিনটা সম্পর্কে তোমাদের জানা লাগবে। কম্বিনেশনাল সার্কিট, এই তিনটা সম্পর্কে তোমাদের ভালো আইডিয়া থাকতে হবে, খুবই ইম্পর্টেন্ট এগুলা আমাদের পরীক্ষার জন্য। আর এই টপিকগুলো যেহেতু নিউ, তাই ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশ জোরালো। তাইলে আমরা একটু কম্বিনেশনাল লজিক সার্কিট সম্পর্কে আর দুই একটা কথা বলি। আমি পিডিএফ দিলে তোমরা এখান থেকে রিডিংটা পড়ে নিও, বাট এই বর্তনী সম্পর্কে আমার যে ইম্পর্টেন্ট কথাগুলো বলার আছে সেগুলো ভালো করে শুনো। কম্বিনেশনাল লজিক সার্কিটে একাধিক লজিক গেটের সমন্বয় থাকে, এক নাম্বার কথা। একাধিক লজিক গেটের সমন্বয় থাকে। লজিক গেটগুলো একত্রিত হয়ে একটি নির্দিষ্ট কার্য সম্পাদন করে। এক একটা কম্বিনেশনাল সার্কিট এক এক রকমের কার্য সম্পাদন করে। কেউ কোডিং এর কাজ করে, কেউ কোডকে মানুষের ভাষায় রূপান্তর করে, কেউ যোগের কাজ করে, মানে যাকে যে জন্য বানানো হয়েছে সে সেই রকমের কাজই করে। এই কথাটাই এই স্লাইডে লেখা আছে। কম্বিনেশনাল সার্কিটের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এইখানে কোনো মেমোরি ইউনিট থাকে না। হয়তো এই কথাটার মিনিং তোমরা এখন এত ভালো করে বুঝবে না। আমি যে এখানে বৈশিষ্ট্য লিখছি, 2 নাম্বার বৈশিষ্ট্যটার দিকে একটু নজর দাও। এখানে লেখা হয়েছে যে কম্বিনেশনাল লজিক সার্কিট কোনো মেমোরি ব্যবহৃত হয় না। মেমোরি ব্যবহৃত না হওয়ার মিনিংটা তোমরা এখনই বুঝবে না, একটু সময় নিতে হবে, তারপরে তোমরা বুঝবে। মেমোরি না থাকা, এই সার্কিটে কোনো মানে কোনো কিছু জমা রাখা যায় না, শুধু জমা ইনপুট রাখা যায় না। আউটপুট। হ্যাঁ রাইট, মাঝহারুল তো প্রথমে বুঝে গেছে, ভেরি গুড। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে এখানে আমরা ইনপুট দিব, আউটপুট পাবো। পরবর্তীতে আমরা যখন ইনপুট চেঞ্জ করব তখন ওই আগের ইনপুটটার আর কোনো প্রভাব থাকবে না। মানে একটু আগে আমরা প্রিভিয়াস ধাপে একটা ইনপুট পেলাম, আউটপুট পেলাম, ওই আউটপুটটা তখনই চলে যাবে যখন আমি নতুন করে আবার ইনপুট দিব। মানে এখানে হচ্ছে আমার একটা প্রিভিয়াস লেভেলের ডেটাকে স্টোর করে রাখার মতো কোনো ইউনিট নাই, মেমোরি ইউনিট নাই। তো যখন মেমোরি ইউনিট নাই বলবে তখন তুমি ওই ধরনের লজিক সার্কিটকে বলতে হবে কম্বিনেশনাল লজিক সার্কিট, ওইটাকে সিকোয়েন্সিয়াল বলা যায় না। তো তাহলে লজিক সার্কিট যেহেতু দুই প্রকার, একটা কম্বিনেশনাল আর একটা সিকোয়েন্সিয়াল, তো কম্বিনেশনের মূল বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে মেমোরি ইউনিট থাকে না। মেমোরি ইউনিট না থাকার মানে হচ্ছে এখানে ডেটা জমা রাখা যায় না। ডেটা জমা রাখা না রাখা যাওয়ার মানে হচ্ছে এখানে কি হয় তাইলে, এখানে শুধু কতগুলো গেট থাকে, ইনপুট থাকে, আর ওইটার সাপেক্ষে আউটপুট পাওয়া যায়। তার মানে হচ্ছে যে যে ইনপুট তার আউটপুট, একটার আউটপুট আরেকটার ইনপুটে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারে না। ঠিক আছে, ডেটাগুলোর কোনো দাম নাই, এরকম টাইপের। তো যাই হোক, জিনিসটা আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে। এখানে কথাবার্তা অনেক আছে, এই কথাবার্তাগুলো এখন বেশি দেখিও না। এখন আমি যে কথাগুলোর উপরে জোর দিচ্ছি সেগুলা খেয়াল করো। তো কম্বিনেশনাল সার্কিট পড়ছো, তাহলে একটু করে সিকোয়েন্সিয়াল সার্কিটটাও তো দেখা উচিত, তাহলে দুইজনের মধ্যে কম্পারিজনটা করতে পারবা। তো সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের জন্য চিত্রটা খেয়াল করো, একটা পাশে চিত্র দেখা যাইতেছে, সেখানে খেয়াল করো। আমি আগেই বলছি যে মূল পার্থক্যটা হইতেছে মেমোরি ইউনিটে। এখন সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটটা হচ্ছে এমন এক সার্কিট যেখানে লজিক গেটের কম্বিনেশন থাকবে, লজিক গেটের কম্বিনেশন থাকবে, ইনপুট থাকবে, আউটপুট থাকবে। কথা সব ক্লিয়ার আসছে না আপনার? কথা ক্লিয়ার আসতেছে না? শোনা যাচ্ছে? এখন ঠিক আছে ম্যাম। ওকে। তো
সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটে কম্বিনেশনাল সার্কিটের মতো সবই থাকবে, সবকিছু থাকবে, তবে আরো একটা জিনিস বাড়তি থাকবে, সেটা হচ্ছে কোনো একটা আউটপুটটা তুমি পাবা, ওই আউটপুটটাকে সংরক্ষণ করে রাখার মতো একটা সিস্টেম আছে, আর ওই আউটপুটটা পরবর্তী ইনপুটে প্রভাব বিস্তার করতেও পারে, নাও করতে পারে, এই ধরনের একটা ঘটনা আছে। তার মানে হচ্ছে মেমোরি এলিমেন্ট আছে। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটকে এমন ভাবে ডিজাইন করা হয় যে ওইটাতে যে আউটপুটটা পাওয়া যায় সেই আউটপুটটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থেকে যায়। আমি আবার বলতেছি, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটে ইনপুট আছে, লজিক গেটের সমন্বয় আছে, নির্দিষ্ট আউটপুটও আছে, আবার ওই আউটপুটটাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দেওয়ার সিস্টেমও আছে। আর ওই আউটপুটটা পরবর্তী ধাপের ইনপুটের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারারও একটা ক্ষমতা আছে। এই জন্য এই ধরনের সার্কিটকে বলা হয় সিকোয়েন্সিয়াল সার্কিট। ঠিক আছে, সিকোয়েন্সিয়াল সার্কিটের মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটা মেমোরি এলিমেন্ট আছে। আপাতত এতটুকু মনে রাখবা, ঠিক আছে? এর চেয়ে বেশি এখন আর মনে রাখতে হবে না। বলেন মাজারুল, বলেন কি বলতে চান? ম্যাম এটা কি তাহলে রোবটের মতো কাজ করে? রোবট কি করে? রোবট তো বহুত কিছু করে, এখন আমি রোবটের কথা কি বলবো? রোবটের মতো বলতে একই কাজ বারবার করতে দেয় না, তো একই কাজ রোবট বারবার তো করতে দেয়। ধরো একটা রোবট কি করতেছে, একটা কাজ করছে, এরপরে সিরিয়াল বাই তাকে পরে আরেকটা কাজ করতে বলা হয়েছে, সে ওইটাও করছে। 3 নম্বরে তাকে আরেকটা কাজ করতে বলা হয়েছে, সে ওইটাও করছে, 3 নাম্বার কাজটা করছে। 3 নাম্বার কাজটা করে ওকে আবার 2 নাম্বার কাজটা আবার করতে বলা হয়েছে, তো 3 নাম্বার কাজ করে 2 নাম্বার কাজটা আবার করতেছে। এই যে এই ধরনের কাজটা, মানে একটা কাজ সিরিয়ালি করতেছো 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 করে আবার পরের কাজ থেকে আগের কাজে চলে আসছো, এই ধরনের কাজ করতে পারার সিস্টেমটা হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের কাজ করার পদ্ধতি। বুঝছো কিছুটা? মানে তুমি সিরিয়ালি কাজ করতে পারবা, আবার পরের ধাপ থেকে তুমি আগের কাজটাও সিরিয়ালি করতে পারবা, এই ধরনের কাজকে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের কাজ বলে। কিন্তু এই রকম কাজ কম্বিনেশনাল সার্কিটে করা যায় না। কম্বিনেশনাল সার্কিটে তুমি একবার 1-এর থেকে 2-এ গেছো, কিন্তু তুমি আর 2-এর থেকে 1-এ আসতে পারবা না। আবার তুমি 2-এর থেকে 3-এ গেছো, তুমি 3-এর থেকে আর 2-এ আসতে পারবা না কম্বিনেশনাল সার্কিটে। বাট সিকোয়েন্সিয়াল সার্কিটে এই জিনিসটা আছে। তার মানে সিকোয়েন্সিয়াল সার্কিট তো কিছুটা জটিল। সিকোয়েন্সিয়াল সার্কিট তোমাদের জন্য কিছুটা জটিল লজিক সার্কিট। তো তোমাদের বইতে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটেরও কিছু উদাহরণ আছে, বর্ণনা আছে, তোমরা ওগুলো পড়বা। তবে যতটা সহজ করে পড়ানো যায় তোমাদেরকে ওভাবেই পড়ানো হবে। এগুলো একটু উপরের লেভেলের পড়া টপিক, কিন্তু তোমাদের বইতে সহজভাবে তোমাদের মতো করে দেওয়া আছে। যাই হোক, এটা আমরা সামনে ফ্লিপ ফ্লপ করবো, রেজিস্টার করবো, ওগুলো হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের এক্সাম্পল। দেখো নাম দেখো কয়েকটি সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের উদাহরণ লিখছে: রেজিস্টার, ফ্লিপ ফ্লপ, কাউন্টার, ক্লক পাস বলে একটা ব্যাপার আছে যেটা তোমার এই সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফ্লিপ ফ্লপ এই জিনিসটাও তোমাদের খুবই লাগবে যখন তুমি সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটে এই যে সিরিয়ালি কাজ করতেছো, আবার এক ধাপ থেকে পূর্বের ধাপে ফিরে যাওয়ার মতো লাগবে। যাই হোক, মোট কথা প্রশ্ন হচ্ছে লজিক সার্কিট কয় প্রকার? উত্তর হচ্ছে 2 প্রকার। কি কি? কম্বিনেশনাল, সিকোয়েন্সিয়াল। কম্বিনেশনাল লজিক সার্কিটের বাংলা নাম হচ্ছে সমন্বিত লজিক বর্তনী, যেখানে লজিক গেটের সমন্বয় থাকে, ইনপুট থাকে, আউটপুট থাকে, কিন্তু কোনো মেমোরি এলিমেন্ট থাকে না। আর সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটেও সেম, খালি একটা জিনিস এক্সট্রা থাকে, সেটা হচ্ছে মেমোরি ইউনিট। মেমোরি ইউনিট থাকার কারণে এর আউটপুট গুলা পরবর্তী ধাপের ইনপুটে প্রভাব বিস্তার করতে পারে। বাস এই হচ্ছে আপাতত কথা। এখন আমরা কম্বিনেশনাল লজিক সার্কিটের উদাহরণে কার কার নাম পড়ছিলাম মনে আছে কিনা? কম্বিনেশনাল লজিক সার্কিট অনেকগুলো আছে, তার মধ্যে যে 3টে ইম্পর্টেন্ট নাম তোমাদেরকে বলছিলাম, একটার নাম ছিল এনকোডার, একটার নাম ছিল ডিকোডার, আর একটার নাম ছিল অ্যাডার সার্কিট বা যোগের বর্তনী। তো তার মধ্যে আজকের ক্লাসে আমরা এনকোডার সম্পর্কে কতটুকু পড়তে পারি দেখা যাক। এনকোডার নামটা খেয়াল করো ভালো করে, নামটা মাথায় ঢুকাও। অল্প পড়তে হলো, আমরা যাতে একটু মনে রাখার মতো পড়তে পারি ওইভাবে ক্লাসটাতে থাকো। এনকোডার এমন একটা সমবায় বর্তনী বা কম্বিনেশনাল সার্কিট যেইটা আমাদের ভাষাকে, তোমরা যখন কোড বলে একটা টপিক পড়ছিলা সংখ্যা পদ্ধতির পার্টে, তোমাদের মনে থাকবে আমরা বেশ কিছু কোডের নাম পড়ছিলাম। কোড আমি মনে করাই দিই, কোড বলতে আমরা বুঝি বাইনারির যে সিকোয়েন্স গুলা, সেটাও এক ধরনের কোড। বিসিডি কোড, আস্কি কোড, এফসিডি কোড, ইউনিকোড, এইরকম অনেকগুলো কোডের নাম তোমরা শিখছো সংখ্যা পদ্ধতির পার্টেই।
তো কোডে কেন রূপান্তর করি আমরা? কারণ হচ্ছে ডিজিটাল বর্তনী আমাদের ভাষা বুঝে না। আমি বাংলা ভাষায় কিবোর্ডে যাই লেখালেখি করি, ইংরেজি ক্যারেক্টার দিয়ে যাই লেখালেখি করি, সেটা ডিজিটাল বর্তনী বুঝবে না। ডিজিটাল বর্তনী ওইটাকে কোডে রূপান্তর করবে। তো তার মানে ডিজিটাল ডিভাইসে এমন কিছু সার্কিট আছে যারা আমাদের ভাষাগুলাকে, মানে আমরা যে ক্যারেক্টার গুলো ইনপুট দিচ্ছি, যে চিহ্ন ইনপুট দিচ্ছি, যে যাই করতেছি আমরা, যাই দিচ্ছি কিবোর্ড দিয়ে আমরা একটা ডিজিটাল সার্কিটে যাই ইনপুট দিচ্ছি, ওই ডিভাইসটাকে অবশ্যই আমাদের ভাষাগুলাকে কম্পিউটারের বোধগম্য বা যন্ত্রের বোধগম্য কোডে রূপান্তর করতে হবে, নাইলে সেগুলো বুঝবে না। তো কোডে যে রূপান্তর করবে, এটা কি গায়েবী ভাবে হয়ে যাবে? এইটা কি কোডে এমনি এমনি রূপান্তর হয়ে যাবে? না, কোডে রূপান্তর করার জন্য তো আমাদের সার্কিট লাগবে, যন্ত্র লাগবে। আর যে বর্তনী এই কোডিং এ রূপান্তর করার কাজটা করে তারই আমরা এনকোডার বলি। ঠিক আছে? এনকোডারের কাজ হচ্ছে নরমাল কতগুলো অ্যানালগ সিগন্যালকে, অ্যানালগ সিগন্যালের মিনিং হইতেছে যেগুলো আমাদের সিগন্যাল, অডিও সিগন্যাল, ভিডিও সিগন্যাল, টেক্সট, যে কোনো ভাষার ক্যারেক্টার। বলো তো আরেকবার কি হয়েছে? আমি বুঝি না কি বলছেন এনকোডারটা। এনকোডার, এনকোডার সম্পর্কে এতক্ষণ যা বলছি শোনা যায় নাই? না আমি শুনি নাই। আচ্ছা আচ্ছা, এনকোডার সার্কিট হইতেছে কোডিং এ রূপান্তর করে। মোট কথা মানে আমরা মানুষরা, আমরা যে ধরনের তথ্যগুলাকে ইনপুট হিসাবে একটা ডিজিটাল বর্তনীতে দিতে চাই, ওই তথ্যগুলাকে কোডে রূপান্তর করে, কম্পিউটারের বোধগম্য কোডে রূপান্তর করে। আর এই কোডে রূপান্তর করাটাই এনকোডারের কাজ। ঠিক আছে? এটা হচ্ছে এনকোডারের মেইন কথা। তো এনকোডার সম্পর্কে কিছু কথা এখানে সব লেখা হয়েছে। এরপরে তোমরা খালি শর্টকাটে এটা মনে রাখবা যে এনকোডার কি করে। এনকোডার মানুষের বোধগম্য ভাষাকে বা মানুষের বোধগম্য চিহ্নকে, টেক্সটকে বা ডেটাকে কম্পিউটারের বোধগম্য কোডে রূপান্তর করে। এটা হইতেছে ওর সম্পর্কে মেইন কথা। শেষ। এখন আর কি কি বৈশিষ্ট্য আছে এই এনকোডারের? এনকোডার তো একটা কম্বিনেশনাল লজিক সার্কিট, আর কম্বিনেশনাল লজিক সার্কিটের নির্দিষ্ট ইনপুট থাকে, ওই ইনপুটের সাপেক্ষে নির্দিষ্ট আউটপুট পাওয়া যায়। তো একটা বৈশিষ্ট্য লেখছে, একদম 1 নাম্বার বৈশিষ্ট্যটা সবাই একদম এখনই মুখস্থ করে ফেলো, যে এনকোডারের একদম মেইন বৈশিষ্ট্যটা হইতেছে, এনকোডারে তুমি যে সংখ্যক ইনপুট দিবা, সেই ইনপুটের সংখ্যা যদি সর্বোচ্চ 2 টু দি পাওয়ার n সংখ্যক হয়, ইনপুট লাইনের সংখ্যা যদি কোনো এনকোডারের সর্বোচ্চ 2 টু দি পাওয়ার n সংখ্যক হয়, তাহলে তুমি ওই এনকোডার থেকে n সংখ্যক আউটপুট পাইতে পারবা। এটা হচ্ছে এনকোডার সম্পর্কে একটা ম্যাথমেটিক্যাল সূত্রের মতো, যে একটা এনকোডার যে ডিজাইন হবে, ওই ডিজাইনে ওর ইনপুট আর আউটপুটের সংখ্যাটা এই সূত্রটা মেনে চলবে। কোন সূত্রটা? ইনপুটের সংখ্যা যদি 2 টু দি পাওয়ার n হয়, তাহলে ও তোমাকে n সংখ্যক আউটপুট প্রদান করতে পারবে। এবার n এর জায়গায় আমি তোমাদেরকে বিভিন্ন সংখ্যা বসাই জিজ্ঞেস করি। ধরো আমি বলতেছি যে একটা এনকোডারে 8টা ইনপুট আছে। ঠিক আছে? একটা এনকোডারের ইনপুট লাইন হচ্ছে 8টা। তো ওই 8 এর ওই সংখ্যাটাকে তোমরা 2 টু দি পাওয়ারের আকারে ডিজাইন করে চিন্তা করবা, যে 8 মানে হচ্ছে, এই আমি আগে ইনপুটের সংখ্যা বলছি, ইনপুটের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n আকারে ডিজাইন করবা। তো আমি ইনপুট বলতেছি 8, 8 কে 2 টু দি পাওয়ার কত বলা যায়? তোমরা উত্তর দিবা। 8 কে 2 টু দি পাওয়ার কত বলা যায়? 8 এর মিনিং কি? 2 টু দি পাওয়ার হোয়াট? 2 টু দি পাওয়ার 6। 2 টু দি পাওয়ার 3, 2 কিউব আর কি। ঠিক আছে? 8 মানে হচ্ছে কি 2 কিউব। এইটার মিনিং হইতেছে কোন এনকোডারে আমরা যখন 8টা ইনপুট দিব, মানে হচ্ছে 2 কিউব সংখ্যক ইনপুট দিব, তাইলে ওই এনকোডারের আউটপুট 3টাই হইতে হবে, 3টা। ঠিক আছে? 2 কিউব সংখ্যক ইনপুট মানে হইতেছে ওইখানে তুমি আউটপুট পাবা 3টা। এই ধরনের একটা প্যাটার্ন সে মেনে চলবে। ওকে? তো 2 টু দি পাওয়ার n বা 8, 2 টু দি পাওয়ার n এর সংখ্যাগুলো কি কি? কারা কারা 2 টু দি পাওয়ারের এই প্যাটার্নটা মেনে চলে? 2 আছে, 4 আছে, 8 আছে, 16 আছে, 32, 64, তারপরে 128 এরা আছে। আবার অনেক সময় তো কোনো সংখ্যা 2 টু দি পাওয়ার n কে মেনে নাও চলতে পারে। মানে ধরো আমি 10 বলছি, আমি বললাম যে ইনপুটের সংখ্যা হচ্ছে 10। তো ইনপুটের সংখ্যা 10 হলে তখন তো আর সে 2 টু দি পাওয়ার n আকারে তাকে বলা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা ওই সর্বোচ্চর ব্যাপারটা খেয়াল করব, সর্বোচ্চ সংখ্যাটার দিকে খেয়াল করব। ওই প্যাটার্নটা যেটা সবচেয়ে কাছাকাছি আছে, ওইটার সবচেয়ে কাছাকাছি যে 2 টু দি পাওয়ার n এর মানটা, ওইটার উপরে হিসাবটা হয়ে যাবে। একটু কনফিউশন লাগতে পারে, আমি তো একটা উদাহরণ বলতেছি, তোমরা উদাহরণগুলোর দিকে তাকাই দেখো। একটা
এনকোডার কয় ধরনের হইতে পারে কয়েকটা এক্সাম্পলের নাম এখানে লেখা হয়েছে, নামগুলোর দিকে তাকাও, নামগুলোর দিকে খেয়াল করো। এনকোডার, ডিকোডার বা কম্বিনেশনাল সার্কিট গুলার নামগুলা ইনপুট আউটপুটের উপরে ভিত্তি করে হয়, তো এই জন্য ওদের নামগুলো এরকম হয়েছে। এক নাম্বারটার নাম হয়েছে 422 এনকোডার, লেখাগুলো বাংলায় আসছে, তোমরা এগুলাকে ইংলিশে চিন্তা করো। 422 এনকোডার, 422 এনকোডার মানে হইতেছে ওই এনকোডারে 4টা ইনপুট 2টা আউটপুট। তো 4টা ইনপুট মানে কি, 4 মানে কি, 4 মানে হচ্ছে 2 স্কয়ার। তো 2 স্কয়ার হওয়ার কারণে ওইটার ইনপুটের সংখ্যা 2ই হবে, 2ই হইতে হবে, ঘটনাটা এরকম। এরপরে 823 এনকোডার, 823 এনকোডার মানে হইতেছে ওই এনকোডারের 8টা ইনপুট 3টা আউটপুট। 8টা ইনপুট দেখলেই ওইটার আউটপুট যে 3 হবে সেটা তোমাকে বুঝে নিতে হবে। তোমাকে কেউ যদি কোনো এনকোডারের ইনপুটের সংখ্যা বলে, আউটপুটের সংখ্যাটা তোমারে বুঝে যাইতে হবে, ঠিক আছে? আর প্রশ্নে অনেক সময় নামটা পুরাই বলে দিবে, তো সেক্ষেত্রে তো আর কোনো সমস্যা নেই। 823 এনকোডারের পাশে ওর আরেকটা নাম বলছে, নামটা খেয়াল করো। 823 এনকোডারের 8 যেটা 8টা ইনপুট, 8টা ইনপুটের সাথে আমরা একটা সংখ্যা পদ্ধতির মিল পাই। আমরা একটা সংখ্যা পদ্ধতি জানি, ওর নাম হয়েছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টালের ডিজিট সংখ্যা হচ্ছে 8টা, 0 থেকে 7 পর্যন্ত। তো ওই 0 থেকে 7 পর্যন্ত ওই ডিজিট গুলা যদি কখনো আমরা কিবোর্ডে দিই, ওই অক্টাল ডিজিট গুলোকে বাইনারিতে কনভার্ট করা কিন্তু একটা কাজ। আমরা জানি অক্টাল ডিজিট গুলার সমতুল্য 3 বিটের বাইনারি থাকে। তো একটা কম্পিউটারকে তুমি যখন অক্টাল ডিজিট ইনপুট দিবা আর ওই অক্টাল ডিজিট গুলো যখন 3 বিটের বাইনারিতে কনভার্ট হবে, ওই কাজটা করার জন্য আমাদের এই 823 এনকোডার আমাদেরকে হেল্প করতে পারে। এটা হচ্ছে একটু সিম্পলের মধ্যে একটা এনকোডার। এরকম আরো অনেক কমপ্লেক্স টাইপের এনকোডারও আছে। তারপরে বলতেছে 16:4 এনকোডার, প্রায়োরিটি এনকোডার বলে এক ধরনের এনকোডার আছে, এটার মিনিংটা তোমরা একটু পরে বুঝবে, এখন বললে বুঝবা না কিছু। 10:4 এনকোডার, 10:4 এনকোডারটা খেয়াল করো, 10:4 যেটা আমি 5 নম্বরে নাম লিখছি, ওইটাকে কি কনভার্টার বলতেছে? ওটাকে বলতেছে ডেসিমাল টু বিসিডি কনভার্টার। ডেসিমাল যে সংখ্যা পদ্ধতি, ডেসিমালের ডিজিট তো 10টা, তো এই জন্য এই এনকোডারে 10টা ইনপুট লাইনই থাকে। তো 10টা ইনপুট লাইন ওইটা কিন্তু 2 টু দি পাওয়ার n এর সূত্রে যাচ্ছে না। তো 2 টু দি পাওয়ার n এর সূত্রে মানে ইনপুটের সংখ্যাটা যে 2 টু দি পাওয়ার n এর সাথে মিলতেই হবে এমন কোনো কথা না। ইনপুটের সংখ্যা সর্বোচ্চ 2 টু দি পাওয়ার n হবে। তার মানে হচ্ছে 10টা ইনপুট যখন তুমি বলতেছো, ওইটার আউটপুটের সংখ্যা এটার কাছাকাছি যে 2 টু দি পাওয়ার n টা সেটার সাথে মিলতে হবে, মানে এটা 16 এর তার প্যাটার্নের সাথে মিলতে হবে। 10টা ইনপুট নিচ্ছে যে এনকোডার, সে 4টা আউটপুটই দিতে পারবে, কারণ তার কাছাকাছি 2 টু দি পাওয়ার n এর প্যাটার্নের মান হচ্ছে 16 বা 4। তো 16টা ইনপুট নেয় যে এনকোডার, সে তো 4টা আউটপুট দিতে পারে। তো সেই হিসাবে 10টা ইনপুট নিয়ে যে এনকোডারটা কাজ করে সে 4টা আউটপুট দিতে পারবে। এখন তোমাদেরকে এই ঘটনা তোমরা একটু প্যাঁচ খাই যাচ্ছ কিনা সেটার জন্য আমি একটা প্রশ্ন করি, একটু প্রশ্নটা শুনো, প্রশ্নটা শুনে আনসার দেওয়ার চেষ্টা করো। একটা এনকোডারে আমি 20টা ইনপুট দিচ্ছি, একটা এনকোডারে আমি 20টা ইনপুট দিচ্ছি, ওই এনকোডারের আউটপুট কত হতে পারে? জাস্ট আনসার দিতে চেষ্টা করো, বেশি প্যারা নাই, না পারলেও অসুবিধা নাই। আমি একটা এনকোডারে 20টা ইনপুট দিচ্ছি, কত বলছো? আমি একটা এনকোডারে 20টা ইনপুট দিতেছি, 20টা, 20 কে তো 2 টু দি পাওয়ার কিছুই বলা যায় না, 2 টু দি পাওয়ার সামথিং আকারে সাজানো যাচ্ছে না 20 কে। তাহলে আমি ওইটার আউটপুট কত হইতে পারে বলবো? আউটপুট কি 3 হবে, আউটপুট কি 4 হবে, নাকি 5 হবে, কত হবে, কত হতে পারে বলে মনে হচ্ছে? অপশন তোমাদেরকে আমি 3টাই দিলাম, 3, 4, 5। ম্যাম 4.2। 4 পয়েন্টে আউটপুট হয় না তো সার্কিটের, সার্কিটের আউটপুট ইনপুট তো পূর্ণ সংখ্যা হইতে হবে। এটা কি ম্যাথ নাকি তুমি পয়েন্টে আনসার দিবা? এটা কি দশমিক সংখ্যা? এখানে তো সার্কিটরির মধ্যে তোমার ইনপুট আউটপুটের সংখ্যা পূর্ণ সংখ্যায় বলতে হবে, তুমি পয়েন্টে বলতে পারবা না। তার মানে আমি যখন 20টা বলতেছি, 20টা এইটা কিন্তু 16কে ছাড়াই চলে গেছে, মানে 16টা যদি ইনপুট হইতো সে 4টা আউটপুট দিতে পারতো। কনভার্টার করব না, সেটাই তো। এখন কথা হচ্ছে যে তোমার কাছে প্রশ্ন হইতেছে 20টা ইনপুট যদি কোনো এনকোডারে দেওয়া হয় তাহলে সে কতগুলো আউটপুট দেখাইতে পারবে? উত্তর হচ্ছে 5টা, উত্তর হচ্ছে 5টা। কেন 5টা? কেন? কারণ হইতেছে 5টা আউটপুট হওয়ার জন্য তোমার ওই এনকোডারের ইনপুটের সংখ্যা হইতে হবে সর্বোচ্চ 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 কত বলেন না আমাকে? 2 টু দি পাওয়ার 5 মানে কত? 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32।
তার মানে 32 32। যে এনকোডারের আউটপুট 5টা, তার ইনপুটের সংখ্যা সর্বোচ্চ 32 হইতে হবে, অথবা তার চেয়ে কমও হইতে পারে। আবার বলতেছি, যে এনকোডারের আউটপুট 5টা, তার ইনপুটের সংখ্যা সর্বোচ্চ 32 হইতে হবে, বা তার চেয়ে কমও হইতে পারে, কিন্তু তার চেয়ে বেশি হবে না। তো আমি তো ইনপুটের সংখ্যা 20 বলছি, তো 20 মানে হচ্ছে ওইটা ওই 32 বা তার চেয়ে কমের হিসাবের মধ্যে আছে। আমি আরেকটা বলি, কোন এনকোডারের আউটপুট 4টা, আউটপুট 4টা হওয়ার মানে হইতেছে তার ইনপুটের সংখ্যা হবে সর্বোচ্চ 2 টু দি পাওয়ার 4, তার মানে হচ্ছে সর্বোচ্চ 16টা, সর্বনিম্ন হইতেছে 8-এর চেয়ে, মানে 8 পর্যন্ত গেলে সেটা আবার আউটপুটের সংখ্যা 3 হয়ে যায়। 8-এর পর থেকে 16 পর্যন্ত, 8-এর পর মানে কত, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এই ইনপুট গুলা যদি কোনো এনকোডার পায়, সে তোমাকে 4টা আউটপুটই দেখাবে। এইভাবে হইতেছে ইনপুট আউটপুটের হিসাবগুলা হয়। তো সর্বোচ্চ 2 টু দি পাওয়ার n এর এই হিসাবটা রাখবা। আমি এটা নিয়ে বেশি কটমট করতেছি, কারণ এখান থেকে এমসিকিউ আসে, এমসিকিউ গুলো তোমাদেরকে পেঁচাবে, তো এগুলো ভুল করে বসে থাকবা না হয়। এইভাবে 2 টু দি পাওয়ার n এর ঘটনাটা করবা। ইনপুট 2 টু দি পাওয়ার n, আউটপুট n। আর ইনপুট যদি 2 টু দি পাওয়ার n এর সাথে না মিলে, তাহলে একটু জিনিসটাকে টেকনিক্যালি চিন্তা করবা। এই আমি উদাহরণে চলে যাই, নাহলে আমাদের বর্ণনা পড়ার আর টাইম থাকবে না। তো প্রথমে আসো, আমাদের ইনপুট যদি 17 হয়, মানে যদি 17 প্রবেশ করে, তাহলে 2 টু দি পাওয়ার 4 বলা যায়। 17 হইলে কি 17 কে কি তুমি 2 টু দি পাওয়ার 4 বলতে পারতেছো? বলো। না, 2 টু দি পাওয়ার 5, যেহেতু এটা 32 এর নিচে না। হ্যাঁ, এটা বলতে সেটাই পারি। তো। হ্যাঁ, বলতে পারি। 17টা ইনপুট ধরো, এবার তুমি বলতেছো 17টা ইনপুট, একটা এনকোডারে তুমি 17টা ইনপুট দিবা। প্রশ্ন হচ্ছে তাইলে ওইটার আউটপুট কত হবে? আউটপুট 5ই হবে, 5ই হইতে হবে, কারণ ওটা 16 থেকে বেশি হয়ে গেছে। এখন আর ওইটার আউটপুট 4 করার কোনো উপায় নেই। ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে, উত্তর বুঝছো? আউটপুট কত হইতে হবে? ইনপুট 17 থেকে স্টার্ট হইলেই আউটপুট 5 হইতে হবে, তখন আর আউটপুটকে 4 বলার কোনো উপায় নাই। এরপর এখন যদি কেউ বলে যে ইনপুট 9টা, ইনপুট 9টা হওয়ার মানেই হচ্ছে ওইটার আউটপুট আর 3টা হওয়ার কোনো উপায় নাই, ওইটার আউটপুট 4 হইতে হবে। এইভাবে জিনিসগুলোকে হিসাব করবা। যাই হোক, আর বেশি কথা বললে তোমরা জিনিসটা ওলাই ফেলাবা। এখন আমরা এনকোডারের যে উদাহরণগুলো এখানে লিখছি, এটার মধ্যে আমাদের পরীক্ষায় বেশি আসে, পরীক্ষায় একদম অতিরিক্ত আসে হচ্ছে 1 আর 2 নাম্বারটা, 2 নাম্বারটাই বেশি আসে। তো তোমরা এই দুইটা পড়বা, আর বাকি যে নামগুলো আছে সেটার মধ্যে প্রায়োরিটি এনকোডার যেটা, সেটার খালি নামই জানি রাখতে হবে, সেটা তোমাদের সিলেবাসের জিনিস না। তারপরে সবার লাস্টে যে আস্কি এনকোডারটা আছে, সেটাও তোমাদের সিলেবাসের না, শুধু এনকোডারের প্রকারভেদ হিসেবে নামটা পড়ে রাখবা। বাকি 4 to 2 এনকোডার, 8 to 3 এনকোডার, 16 to 4 এনকোডার, আর 10 to 4 এনকোডার, এই চারটাই আমাদের আসার মতো, পরীক্ষায় আসার মতো। তো প্রথমে আসো আমরা একটা 4 to 2 লাইনের এনকোডারের ছবি দেখি। এখানে একটা বাক্সর মতো দেখতেছো, ওই বাক্সটার ডান সাইডে, বাম সাইডে হচ্ছে ইনপুট লাইন দেখা যাচ্ছে। ইনপুট লাইনের নাম কি দিচ্ছে দেখো, D0, D1, D2, D3। আর আউটপুট হচ্ছে ডান সাইডে যে দুইটা দাগ টানছে এক্স আর ওয়াই দিয়ে, ওগুলো হচ্ছে আউটপুট। তো কম্বিনেশনাল লজিক সার্কিটকে শর্টকাটে দেখানোর জন্য অনেক সময় কতগুলা বাক্স মার্কা চিত্র আঁকা হয়, ওই চিত্রগুলোকে বলা হয় ব্লক চিত্র। ব্লক চিত্র হচ্ছে এমন এক ধরনের চিত্র বা ডায়াগ্রাম, যেটা থেকে আমরা কোনো সিকোয়েন্সিয়াল বা কম্বিনেশনাল লজিক সার্কিটের ইনপুট আর আউটপুটের সংখ্যা সম্পর্কে ধারণা লাভ করতে পারি। যেমন এই যে এনকোডারটা চিত্র তোমাদের সামনে আছে, এইটা দেখে তোমরা এতটুকু বুঝতেছো যে এই এনকোডারটাতে 4টা ইনপুট থাকে, আর সেই 4টা ইনপুটের থেকে তুমি 2টা আউটপুট পাবা। তো কেউ যদি তোমার ব্লক চিত্রের সংজ্ঞা জিজ্ঞেস করে, তাহলে শর্টকাটে এটা বলে দিবে যে ব্লক চিত্র হলো এমন এক ধরনের চিত্র যাতে কোনো কম্বিনেশনাল বা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের ইনপুট আউটপুটের সংখ্যা সম্পর্কে ধারণা পাওয়া যায়। সংজ্ঞাটা সুন্দর করে নিজের খাতায় লিখে রাখবা। এরপরে আমরা চিত্র দেখার পরে এই এনকোডারটা সত্যক সারণী আঁকতে চেষ্টা করতে হবে। তো সত্যক সারণী আঁকতে গেলে আমাদেরকে একটা জ্ঞান রাখতে হবে, একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে এনকোডার আর এনকোডারের যমজ ভাই আরেকটা আছে, নাম হচ্ছে ডিকোডার। এই দুইটা সার্কিটের ইনপুট গুলা এমন ধরনের যে এটা এট এ টাইম, মানে একই সময়ে একজনই সক্রিয় থাকতে পারে। খেয়াল করে দেখো, এই এনকোডারটাতে 4টা ইনপুট আছে, ইনপুট লাইন 4টা আছে। এই 4টা ইনপুট লাইনের সবাইকে তুমি একাধারে অ্যাক্টিভেট করতে পারবা না,
এনকোডারের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। আমি আবার বলতেছি, এখানে যে 4টা ইনপুট লাইন দেখতেছো, একটু আগে যে তোমরা বিভিন্ন ইনপুট লাইন নিয়ে কথা বলছো, 10টা 17টা, আমি বলছি 20টা, এরকম এরকম অনেকগুলো ইনপুট লাইন নিয়ে কথা হচ্ছে। এনকোডার সার্কিটের ক্ষেত্রে এক একটা যে এতগুলো ইনপুট লাইন, এই ইনপুট লাইনের প্রত্যেকটি এট এ টাইম একজন সক্রিয় থাকতে পারবে, একই সময়ে 2টা ইনপুট লাইন সক্রিয় হইতে পারে না। এই কথাটা তোমাকে উল্লেখযোগ্যভাবে মনে রাখতে হবে। তো এইটা ফলন আমাদের এই সত্যক সারণীতে ঘটছে। খেয়াল করে দেখো, ইনপুটের পার্টটা খেয়াল করে দেখো। ইনপুটে একদম 1 নাম্বার রোতে D0 বলে যে ইনপুট লাইনটা, সেটাকে 1 রাখা হয়েছে, বাকি সবাইকে 0 রাখা হয়েছে। ডিজিটাল সার্কিটের সত্যক সারণী যখন লেখা হয় তখন আমরা 1 বলতে বুঝি জিনিসটা অ্যাক্টিভেট আছে, মানে সক্রিয় আছে, আর 0 বলতে বুঝি ইনপুট লাইনটা নিষ্ক্রিয় আছে। ইনপুট লাইনের মান 0 লেখার মানে হচ্ছে সে নিষ্ক্রিয়, আর ইনপুট লাইনের মান 1 লেখার মানে হচ্ছে সে সক্রিয়, অ্যাক্টিভেটেড। আউটপুটের ক্ষেত্রেও সেম, আউটপুটে 0 আসার মানে হচ্ছে মান আসে নাই, আর আউটপুটে 1 আসার মানে হচ্ছে মান আসছে, মানে সক্রিয় হয়েছে। আউটপুটের সাথে একটা লাইট লাগাই দিলে লাইটটা জ্বলছে মানে হচ্ছে আউটপুট 1, আর লাইটটা জ্বলে নাই মানে হচ্ছে আউটপুট 0। এই ধরনের কিছু ব্যাপার স্যাপার লজিক সার্কিটের ক্ষেত্রে আছে। তো খেয়াল করে দেখো, সত্যক সারণী প্রত্যেকটা রোতে ইনপুটে এক একবার এক একজনের মান 1 রাখা হয়েছে। 1 নাম্বার রোতে D0 কে 1 রাখা হয়েছে, 2 নম্বরে D1 কে, 3 নম্বরে D2 কে, 4 নম্বরে D3 কে। মানে হইতেছে অবশ্যই অবশ্যই সত্যক সারণী আঁকার সময় এক একবার এক একটা ইনপুট লাইনকে 1 রাখতে হবে, মানে সক্রিয় রাখতে হবে। এট এ টাইম 2 জন সক্রিয় থাকতে পারে না। এটা অবশ্যই এনকোডারের একটা সীমাবদ্ধতাও, এনকোডার সার্কিটের একটা এটা সীমাবদ্ধতাও আছে। এই সীমাবদ্ধতা কাটাই উঠার জন্যই প্রায়োরিটি এনকোডার বলে আরেকটা এনকোডার ব্যবহার হয়, যেটা এতটুকু তোমাদের যাওয়ার দরকার নাই, একটু অ্যাডভান্স কথা ওইটা। তো যাই হোক, ইনপুট তো বুঝলাম, একবার এক একজনকে সক্রিয় করলাম, বুঝছি। তো আউটপুট গুলোর কি অবস্থা খেয়াল করে দেখো। 1 নাম্বার যেখানে D0 সক্রিয় রাখা হয়েছে, D0 সক্রিয় রাখার মানে হচ্ছে আমি ইনপুট হিসাবে 0 প্রদান করতেছি ওই এনকোডারে। এই এনকোডারটাতে আমি ইনপুট লাইন হিসেবে D0 কে অ্যাক্টিভেট করছি, মানে আমি ইনপুট হিসাবে 0 প্রদান করছি। তো 4টা ইনপুট থাকার কারণে ওই এনকোডারের আউটপুট লাইনের সংখ্যা হচ্ছে 2টা, কারণ এনকোডারের ডিজাইনটা এই মূলনীতি মেনে চলে 2 টু দি পাওয়ার n, আর আউটপুটের সংখ্যা হচ্ছে n। মানে 4টা ইনপুট হইলে সেখানে 2টা আউটপুটই থাকবে। ওই 2টা আউটপুট তোমাকে কেমন আউটপুট দেখাবে দেখো। তুমি যেহেতু 0 ইনপুট করছো, ও তোমাকে 0-র 2 বিটের একটা বাইনারি শো করবে। 0-র 2 বিটের বাইনারি, তো 0-র বাইনারি কত? 0-র বাইনারি তো হচ্ছে 0 0। ও তোমাকে 0 0 দেখাচ্ছে। খেয়াল করো, x এর মধ্যে 0 মান দেখাচ্ছে, ইনপুট লাইন নাম্বার 1, x এর মানও 0, y এর মানও 0। প্র্যাকটিক্যালি সার্কিটের মধ্যে 0 দেখানোর মানে হইতেছে, ধরো আউটপুট লাইনের সাথে যদি একটা লাইট লাগাই দেয়, লাইট দোনোটার একটাও জ্বলতেছে না, এক্স এর লাইনের লাইটটাও জ্বলতেছে না, ওয়াই এর লাইনের লাইটটাও জ্বলতেছে না, দুইটার মানই 0 আসছে। তারপরে আমি ইনপুট কোনোভাবে চেঞ্জ করে দিলাম, ইনপুট চেঞ্জ করে আমি D1 কে অ্যাক্টিভেট করে দিলাম। এই এনকোডারে যখনই আমি D1 কে অ্যাক্টিভেট করব, তখনই D0টা ফট করে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এনকোডারটার মূলনীতি এরকম, কার্যপদ্ধতি এরকম। একজনকে অ্যাক্টিভেট করলে বাকি সবাই ওই সময় ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে অটোমেটিক্যালি। তো D1 কে অ্যাক্টিভেট করলে তার মানে হইতেছে আমি ইনপুট হিসাবে 1 দিচ্ছি। এইবার ও আমাকে আউটপুট কি আগের মতো আর 0 দেখাবে? উত্তর হচ্ছে না, এবার তো সে আউটপুটটাকে চেঞ্জ করবে। তো 1 ইনপুট দিচ্ছি মানে ও আমাকে 1 এর 2 বিটের একটা বাইনারি আউটপুট দেখাবে। তো 1 এর বাইনারি কি? 1 এর বাইনারি হইতেছে 1। তো এখানে যেহেতু আউটপুটটা 2 বিটের, তাই ও আমাকে দেখাবে 0 1 0 1। একটা লাইনকে 0 দেখাবে আর একটা লাইনকে 1 দেখাবে। একাধারে এরপরে D2 কে অ্যাক্টিভেট করলে 2 এর বাইনারি দেখাবে। 2 এর বাইনারি তো তোমরা জানোই 1 0। এরপরে আমি যদি 3 কে অ্যাক্টিভেট করি, ও আমাকে 3 এর বাইনারি দেখাবে। 3 এর বাইনারি হচ্ছে 1 1। তো আমি এট এ টাইম যখন যে ইনপুট দিব, ও আমাকে সেই লেভেলের আউটপুট দেখাবে। আর যখনই আমি ইনপুট চেঞ্জ করব, সাথে সাথে আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে। এক ধাপের আউটপুটের সাথে আরেক ধাপের ইনপুটের কোনো ধরনের সম্পর্ক নাই। এটাই হইতেছে আমাদের এনকোডারের কাজ কারবার। আমি এখানে সত্যক সারণী আঁকলাম। সত্যক সারণীতে তোমাদেরকে খেয়াল রাখতে হবে কতটুকু অংশ ইনপুট, কতটুকু অংশ আউটপুট, ইনপুট গুলার নাম কি, আউটপুট গুলার নাম কি, ইনপুটের সিকোয়েন্স গুলো সিরিয়ালি লেখা লাগবে, ওই অনুযায়ী আউটপুট গুলাও লেখা লাগবে। উল্টাপাল্টা লিখলে নাম্বার কাটা যাবে। এগুলো আসলে খাতায় প্র্যাকটিস করাটা জরুরি। তো ফার্স্টের দিকে ক্লাস করতেছি বিধায় আমরা জিনিসটা প্রথমে দেখে নিই, পরে আমরা খাতায়ও প্র্যাকটিস করতে পারবো, মানে তোমরা করবা আর কি।
এরপর আমরা 422 এনকোডারের সত্যক সারণী দেখলাম, ব্লক চিত্র দেখলাম। ব্লক চিত্র দেখার পরে বা সত্যক সারণী দেখার পরে এবার ওইটা থেকে আমাদের একটা ইকুয়েশন রেডি করতে হবে, আর ইকুয়েশনের সাহায্যে আমাদেরকে লজিক সার্কিট আঁকা লাগবে। আর লজিক সার্কিট আঁকাটাকা তোমরা বেশ আগে করছো বিদে ভুলে যেতে পারো। তোমাদের যে গেট গুলা ছিল, গেট গুলা কেউ যোগের কাজ করতো, কেউ গুণের কাজ করতো, কেউ পূরকের কাজ করতো, কেউ যোগের বিপরীত কাজ করতো, এগুলো হয়তো তোমরা ভুলে যাই থাকবা। তো অল্প অল্প এগুলো একটু মনে আনতে হবে, রিভাইজ করি আসতে হবে এগুলা। তো এখানে বুলিয়ান ফাংশনটা কিভাবে আসছে আমি একটু বলে দিই তাড়াতাড়ি, সময় প্রায় লাস্টের দিকে। বুলিয়ান ফাংশন বা লজিক ফাংশন বা লজিক সমীকরণ, এটা অনেক নামে ডাকা যায়। বুলিয়ান ফাংশন, বুলিয়ান সমীকরণ, লজিক ফাংশন, হাজার হাজার নাম আছে এটা। তো লজিক ফাংশনে কি থাকে? লজিক ফাংশনে আমাদের যে আউটপুট গুলা, কোনো সার্কিটের যে আউটপুট গুলো, ওই আউটপুট গুলার ইনপুটের সাথে রিলেটেড একটা সমীকরণের মতো, ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মতো একটা জিনিস আমাদেরকে রেডি করতে হয়। তো আমাদের এই সার্কিটের আউটপুট হচ্ছে দুইজন, একটা নাম হইতেছে এক্স আর একটা নাম হইতেছে ওয়াই। তো ওই এক্স আর ওয়াই এর দুইটা মান বের করা হয়েছে। খেয়াল করো, এক্স আর ওয়াই এর মানটা কিসের ভিত্তিতে বের করা হয়েছে? এক্স এর মানটা যে যে সময়ে অ্যাক্টিভেট হয়েছে, আউটপুটের 4টা মান আছে, 4টা মানের মধ্যে ওরও 2টা সময় অ্যাক্টিভেট হয়েছে, ওয়াই এর মানও 2টা সময় অ্যাক্টিভেট হয়েছে। এই কম্বিনেশনাল সার্কিটের পুরো জিনিসটাই শুধু অ্যাক্টিভেশন নিয়ে কাজ কারবার করে, যে কখন কখন অ্যাক্টিভ ছিল, ওই অ্যাক্টিভের উপর ভিত্তি করে তাদের একটা মান বের করা হচ্ছে। যেমন এক্স এর মান 2 বার 1 হইছে, তখন মান হইছে যখন d2 এর মান 1 অথবা d3 এর মান 1, তখনই x এর মান 1 পাওয়া গেছে। তো সেই হিসাবে x এর একটা সমীকরণ এরকম বের করছে যে d2 + d3। আর আমার কথাটা এরকম, d2 অথবা d3 এর যে কোনো একজনের মান 1 হলে কিন্তু x এর মান 1 হইতেছে। তো ঘটনাটা অনেক অথবার একটা সিস্টেমে হচ্ছে, এখানে আমরা প্লাস ব্যবহার করতেছি, লজিক্যাল এন্ড বা গুণ ব্যবহার করি নাই, যোগ ব্যবহার করা হয়েছে। এখানে যোগ ব্যবহার করার কারণ হচ্ছে কথাটার মধ্যে অথবার একটা ব্যাপার আসতেছে। একই ঘটনা ওয়াই এর হচ্ছে, d1 অথবা d3 এর যে কোনো একজনের মান 1 হলেই ওয়াই এর মান 1 পাওয়া যাচ্ছে, মানে অ্যাক্টিভেট পাওয়া যাচ্ছে, সেজন্য d1 + d3 হচ্ছে ওয়াই এর মান। এই সমীকরণটাকে ইউজ করে অর গেট দিয়ে, আমরা জানি যে লজিক্যাল যোগ মানে হচ্ছে অর গেট, এটা দিয়ে একটা সার্কিট আঁকা হয়েছে। সার্কিটের নিচে তোমরা দেখতেছো আমাদের সময় প্রায় শেষ, আমি আর আগাচ্ছি না। এতটুকু পর্যন্ত তোমরা একবার স্টার্টিং এ রাখো, আস্তে আস্তে পরে কঠিন এনকোডার গুলার দিকে যাইতে পারবা। এনকোডার, ডিকোডার, অ্যাডার, এগুলো একটা একটা করে তোমরা পড়বা। আর আমাকে একটু অ্যাটেন্ডেন্সটা ইয়াতে দিয়ে দাও, গ্রুপে দিয়ে দাও কষ্ট করে। নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা আরেকটা এনকোডার আর ডিকোডারও একটু দেখে ফেলবো, তারপরে আমাদের জিনিসটা কিছুটা আগায় যাবে। ওকে ছেলেরা, ভালো থাকিও সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আসসালামু আলাইকুম।